আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। 2024 সালের গণ অভ্যুত্থানে নিহত আবু সাইদ হত্যায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 30 আসামির মধ্যে 3 জনকে যাবজ্জীবন ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জন আসামি হলেন পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনই গ্রেফতার আছেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ এ মামলার আসামি মোট 30 জন। এর মধ্যে 6 জন গ্রেফতার আছেন, তাদের সকালে ট্রাইব্যুনালে আনা হয়। অন্তর্বর্তী সরকারের জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 রহিত করে 2009 সালের আইন পুনঃপ্রচলন করে আনা বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। সকালের সেশনে আইনমন্ত্রী বিলটি উত্থাপনের পর বিরোধী দল জোরালো আপত্তি জানায়। আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ 2009 সালের আইনটিকে বিরোধী দল দমন কমিশন হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন 2025 সালের অধ্যাদেশ বাতিল করার এই সিদ্ধান্ত জাতি পিছিয়ে যাওয়ার একটি আদর্শ উদাহরণ হয়ে থাকবে। জবাবে আইনমন্ত্রী বলেন, মানবাধিকার কমিশনের কার্যক্রমে যেন কোনো শূন্যতা তৈরি না হয় সেজন্য 2009 সালের আইনটি আপাতত পুনঃপ্রচলন করা হয়েছে। এ সময় আইনমন্ত্রী পূর্ববর্তী অধ্যাদেশের ত্রুটিগুলো তুলে ধরেন। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার। বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় পরিবার হলো বিএনপি পরিবার। আমাদের সামনে বসে আছেন মানবাধিকার লঙ্ঘনের চরমতম শিকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই সরকারের বয়স প্রায় 42 দিন হয়ে গেছে। এই সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতেন। 42 দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রস ফায়ারের শিকার হয়নি। 42 দিনে একটি মানুষও গুমের শিকার হয়নি। মাননীয় স্পিকার, এই সরকার মানবাধিকারের কোন পথে হেঁটে যাবে, মানবাধিকারের রেকর্ডই বলছে আমরা সেই পথ ধরে হেঁটে যাচ্ছি। বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসন বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 4.5 লাখের বেশি। অন্যদিকে শেরপুর 3 আসনটির 2 উপজেলা শ্রীবরদী ও ঝিনাইগাতীতে মোট ভোটার 4,13,377 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিজিবি, র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আবু সাইদের পরিবারের সদস্যরা। দুপুরে রংপুরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবু সাইদের পিতা। যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে, এতে আমি সন্তুষ্ট নই। আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে 1 নম্বরে হলো কমিল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অবদস্থ মারপিট করছে, লাঠিচার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। ওরে কঠিন বিচার হওয়া উচিত ছিল। ইন্ধনদাতা ছিল, তাদেরকে এত কম সময় বা কম একটা দিনের যে রায় দিয়েছে, আসলে এটা খুবই দুঃখজনক। সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে গত 1 এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন শাহ আলম। সকাল 8:37 এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে শাহ আলমের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত শাহ আলম ভুইয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরোইন গ্রামের বাসিন্দা। প্রায় 1 দশক ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতের একটি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে আলাদা তথ্য মিলছে।
এই পথটি খুলে দেয়া হয়েছে নাকি বন্ধ রয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, লেবাননে হামলা চালু রেখে যুদ্ধবিরতি কার্যকর করতে চায় না তেহরান। তাই লেবাননে মিত্রদের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকার জেরে হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। বিবিসিও জানিয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রয়েছে। এতে তেলবাহী ট্যাঙ্কারগুলো ফিরে যেতে বাধ্য হচ্ছে। বার্তা সংস্থা এএফপি বলছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য বৃহস্পতিবার নতুন ও বিকল্প রুট ঘোষণা করেছে আইআরজিসি। মূল সমুদ্রপথে থাকা মাইন এড়িয়ে জাহাজ চলাচলের সুবিধার্থে এই বিকল্প রুট ঘোষণা করা হয়েছে। বৈশ্বিক জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলারের বরাতে নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত এই প্রণালী দিয়ে মাত্র 4টি পণ্যবাহী জাহাজ পার হতে পেরেছে। ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা অব্যাহত রাখায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন হুমকির মুখে। অবিলম্বে লেবাননে হামলা বন্ধ না হলে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এছাড়া যুদ্ধবিরতি অথবা ইসরায়েলের পক্ষে যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে এর মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি লেবাননে হামলাকে কেন্দ্র করে যুদ্ধবিরতি ব্যাহত করা ইরানের জন্য বোকামি হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে ইসরায়েলের হামলায় একদিনে লেবাননে অন্তত 254 জন নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, বুধবার রাত থেকে রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। মাত্র 10 মিনিটেরও কম সময় বৈরুতের কমপক্ষে 100টি স্থানে হামলা হয়। এতে ধসে গেছে বহু ভবন। হিজবুল্লাহ এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন ও গুরুতর যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে এবং পাল্টা হিসেবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় কর্মরত আল জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ উইশাহ। স্থানীয় সময় বুধবার গাজা শহরের পশ্চিম পাশের উপকূলীয় আল রশিদ সড়ক দিয়ে যাওয়ার সময় তাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত অন্তত 262 জন সাংবাদিক নিহত হয়েছেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাই।